হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা আনার যে কথা আমার ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন বিষয়টা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। সেই বিষয়টা হলো অবজেক্ট বা কর্ম। অর্থাৎ আজকে জাস্ট আমি তোমাদেরকে শুধু দেখাতে চলেছি যে আমাদের অবজেক্ট বা কর্ম, একটা সেন্টেন্স বা বাক্যের মধ্য থেকে তোমরা অবজেক্ট বা কর্মকে কীভাবে ফাইন্ড আউট করবে তথা বের করবে। সুতরাং তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডের মধ্যে দেখাচ্ছি তোমরা বাক্যটাকে কীভাবে তোমরা অবজেক্ট বা কর্মকে তোমরা কীভাবে একটা বাক্য বা সেন্টেন্স থেকে তোমরা বের করবে, সেই বিষয়টা নিয়ে জাস্ট আই এম জাস্ট গোয়িং টু ডিসকাস অ্যালং উইথ ইউ। তোমাদের সকলের সঙ্গে আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলাপ আলোচনা করতে চলেছি। তোমরা বোর্ডে লক্ষ্য করতে থাকো। দেখো, অবজেক্ট, এই অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট ও বি জেই সিটি অবজেক্ট। এই অবজেক্ট জিনিসটা কি তোমাদেরকে আগে জানতে হবে যে ও বি জেই সিটি অবজেক্ট। ও বি জেই সিটি অবজেক্ট অর্থাৎ অবজেক্ট, অর্থাৎ যার বাংলা মানে কি বলতো? যার বাংলা মানে হলো কর্ম। অবজেক্ট অর্থাৎ যার বাংলা মানে হলো কর্ম। সুতরাং একটা সেন্টেন্স বা বাক্য থেকে তোমরা অবজেক্ট বা কর্মকে কিভাবে বের করবে, জাস্ট আমি শুধুমাত্র এই বিষয়টুকু নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলাপ আলোচনা করছি। তোমরা লক্ষ্য করতে থাকো। এই যে অবজেক্ট যার বাংলা মানে হলো কর্ম, একটা সেন্টেন্স থেকে কিভাবে তোমরা বের করবে? তোমরা ভালোভাবেই জানো যে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ রয়েছে, সেই মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে যদি তোমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো এবং যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটাই হলো অবজেক্ট বা কর্ম। অর্থাৎ ইংরেজি যদি বলা যায় তাহলে কি হবে না, একটা সেন্টেন্স বা বাক্যকে তোমরা হোয়াট হোয়াট অবলিক WHOM হুম, অর্থাৎ হোয়াট অবলিক হুম দিয়ে যদি প্রশ্ন করো এবং সেখানে যদি উত্তর তোমরা পেয়ে যাও, তাহলে সেটাই হচ্ছে অবজেক্ট বা কর্ম। আর বাংলায় হলে কি হবে বলো? কয় দীর্ঘি কি অবলিক কয়কার কয়কে কাকে। অর্থাৎ বাংলাতে হলে হবে কি অবলিক কাকে, এবং ইংরেজিতে হলে WHOT হোয়াট অবলিক WHOM হুম, অর্থাৎ হোয়াট অবলিক হুম দিয়ে তোমরা মেইন ভার্ব তথা প্রধান ক্রিয়াপদ সেন্টেন্স বা বাক্যের ভিতরে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাহাই হলো অবজেক্ট বা কর্ম। সুতরাং এই যে অবজেক্ট বা কর্ম, এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে কার উপর বলো তো? না, একটা সেন্টেন্সের মধ্যে থাকা ভার্ব, VERB ভার্ব বা ক্রিয়াপদের উপর। এই ভার্বের বাংলা মানে হলো ক্রিয়াপদ। এই ভার্ব বা ক্রিয়াপদকে যখনই তোমরা একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা ভার্ব বা ক্রিয়াপদ, সে ভার্ব বা ক্রিয়াপদকে যখনই তোমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, অর্থাৎ ইংরেজি যদি করো তাহলে WHOT হোয়াট অবলিক WHOM হুম, এবং বাংলায় যদি করো তাহলে কয় দীর্ঘি কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পেয়ে যাও, তাহলে কিন্তু সেটা অবজেক্ট বা কর্ম। লক্ষ্য করো, যেমন এই ভার্বকে আমাদের কি করতে হবে না, ইংরেজিতে WHOT হোয়াট আর হোয়াট অথবা WHOM হুম দিয়ে প্রশ্ন করতে হবে। আর বাংলায় যদি হয় তাহলে বাংলায় হলে কি হবে না, কয় দীর্ঘি কি অবলিক কয়কার কয়কার কাকে, কি অবলিক কাকে, এটা দিয়ে প্রশ্ন করতে হবে। মেইন ভার্ব, একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে বাংলাতে কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, যদি উত্তর পাওয়া যায় তবে তাহাই কর্ম। আবার ইংরেজি প্রশ্ন করো তাহলে কি করতে হবে, WHOT হোয়াট অবলিক WHOM হুম, অর্থাৎ হোয়াট অথবা হুম দিয়ে যদি প্রশ্ন করা যায় একটা মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে, যদি মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে হোয়াট অবলিক হুম দিয়ে প্রশ্ন করো, যদি আনসার পাওয়া যায় তাহলে তাহাই হচ্ছে কি, তাহাই হলো অবজেক্ট বা কর্ম। আবার বাংলাতে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে তাহাও হলো অবজেক্ট বা কর্ম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, কর্মটা সম্পূর্ণ নির্ভর করছে কার উপর? একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা মেইন ভার্ব তথা প্রধান ক্রিয়াপদের উপর সম্পূর্ণরূপে আমাদের অবজেক্ট বা কর্ম নির্ভরশীল। একটি সেন্টেন্স বা মেইন ভার্ব, একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তবে তাহাই হলো অবজেক্ট বা কর্ম। আবার ইংরেজির ক্ষেত্রে কি হবে বলতো? ইংরেজির ক্ষেত্রে হবে একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা মেইন ভার্ব তথা প্রধান ক্রিয়াপদকে হোয়াট অবলিক হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাহাই হলো অবজেক্ট বা কর্ম। নিশ্চয়ই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরপর এই যে অবজেক্ট বা কর্মের যে ভাগগুলো রয়েছে, যে দুভাগে বিভক্ত করা যায়, সেই বিভক্ত রূপটা কেমন হবে সেটা আমি জাস্ট তোমাদের সামনে দেখার জন্য লক্ষ্য করো। তা এখানে আমাদের যেটা রয়েছে অবজেক্ট, এই অবজেক্টকে আমরা দুভাগে ভাগ করে দেব। কিভাবে ভাগ করবো দেখো না, অবজেক্ট বা কর্মকে আমরা দুটি ভাগে বিভক্ত করব। এখানে অবজেক্ট বা কর্মকে আমরা দুভাগে বিভক্ত করব। এক নম্বরে কি লিখবো, ডাইরেক্ট অবজেক্ট, DIRECT ডাইরেক্ট অবজেক্ট, OBJECT ডাইরেক্ট অবজেক্ট। এক নম্বরে লিখলাম ডাইরেক্ট অবজেক্ট। আর দু নম্বরে কি লিখবো, দু নম্বরে লিখবো আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। বানানটা লক্ষ্য করো, INDIRECT ইনডাইরেক্ট অবজেক্ট, OBJECT ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ এক নম্বরে হলো ডাইরেক্ট অবজেক্ট এবং দু নম্বরে হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট বা কর্মকে দুভাগে বিভক্ত করা যায়, ডাইরেক্ট অবজেক্ট
এক নাম্বার হলো ডাইরেক্ট অবজেক্ট, দু নাম্বার হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টের উদাহরণ কি বলতো? ডাইরেক্ট অবজেক্টের উদাহরণ ধরে যাক যেমন এ পেন অর্থাৎ একটি কলম, এ বুক অর্থাৎ একটি বই ইত্যাদি। আবার ইনডাইরেক্ট অবজেক্টের উদাহরণ কি বলতো? ইনডাইরেক্ট উদাহরণ হলো THEM দেম, আবার US আস ইত্যাদি। তাহলে কি হলো? অবজেক্ট বা কর্মকে দু ভাগে ভাগ করে যায়। এক নম্বর হলো ডাইরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ কর্ম, এবং দু নম্বর হলো ইনডাইরেক্ট অবজেক্ট বা পরোক্ষ কর্ম। ডাইরেক্ট অবজেক্টের উদাহরণ হলো এ পেন, এ বুক ইত্যাদি, আর ইনডাইরেক্ট অবজেক্টের উদাহরণ হলো THEM দেম, US আস ইত্যাদি। নিশ্চয়ই তোমরা ভাগ করে বুঝতে পেরেছো। এরপর আমি এই বিষয়ে আরো আলোচনা করছি, লক্ষ্য করতে থাকো। তাহলে আমরা সেন্টেন্সের আকারে গেলে আমরা সূত্রটা কি পেয়ে যাব? আমাদের এখানে 2 নম্বরের সূত্র পেয়ে যাব সাবজেক্ট SUBJECT সাবজেক্ট প্লাস মেইন ভার্ব MAIN মেইন VERB ভার্ব সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস OBJECT অবজেক্ট। আমি এটা আজকে 2 নম্বর সূত্র তোমার সঙ্গে আলোচনা করলাম। কি করলাম? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আমি প্রথম দিনে কি উদাহরণ দেখিয়েছিলাম লক্ষ্য করো। আমি প্রথম দিনে যে সূত্র লিখেছিলাম, সেই সূত্র আমি প্রথম দিনে যে লিখেছিলাম সেটা লিখেছিলাম সাবজেক্ট SUBJECT সাবজেক্ট প্লাস মেইন ভার্ব সাবজেক্ট প্লাস MAIN মেইন VERB ভার্ব সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এটা আমি 1 নাম্বার অর্থাৎ প্রথম দিনের সূত্র শিখিয়েছিলাম সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আর আজকে 2 নাম্বার সূত্র শেখাচ্ছি। এই 2 নাম্বার সূত্রে কি সূত্র লিখেছি? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ কর্তা প্লাস প্রধান ক্রিয়া প্লাস কর্ম। তাহলে এই কর্মটাকে কিভাবে তোমরা বের করবে সেই বিষয়টা তোমার সঙ্গে আমি জাস্ট একটু আগে আলোচনা করলাম, এবং এই অবজেক্ট বা কর্মকে তোমরা কিভাবে বিভক্ত করবে সেই বিষয়টা নিয়ে জাস্ট আমি আলোচনা করলাম। এবার আমি এক্সাম্পল তথা উদাহরণ মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে এখানে এই সেন্টেন্সটাকে ভাঙার সময় অবজেক্টটা কিভাবে নির্বাচন করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করতে থাকো। সাবজেক্ট যেমন ধরো আমি 1 নাম্বার উদাহরণ দিলাম হি, হি, এরপর লিখলাম প্লেস PLAYS প্লেস, হি প্লেস সে খেলে, হি প্লেস সে খেলে, সে কি খেলে? আনসার হয়ে গেল কি না হি প্লেস ফুটবল, FOOTBALL ফুটবল, FOOTBALL ফুটবল। তাহলে দেখো প্লেসটা হচ্ছে মেইন ভার্ব হয়ে গেল, হি হয়ে গেল সাবজেক্ট, আর ফুটবল হয়ে গেল অবজেক্ট। কেন হলো আমি দেখো বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি সূত্র লিখেছি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, সুতরাং সাবজেক্টে লিখেছি হি, মেইন ভার্বে লিখেছি প্লেস, আর অবজেক্টে লিখেছি ফুটবল। কি করে আমি বুঝলাম যে ফুটবলটা অবজেক্ট হবে? আমি বুঝিয়ে দিচ্ছি। আমি কি বলেছিলাম যে একটি সেন্টেন্স বা বাক্যের ভিতরে থাকা মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে অথবা হোয়াট অনলি ঘুম থেকে যদি প্রশ্ন করা যায় এবং যদি উত্তর বেরিয়ে আসে তবে তাহা অবজেক্ট বা কর্ম, যদি উত্তর না বেরিয়ে আসে তবে তা কিন্তু কর্ম নয়। সেটা কি হবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করছি, লক্ষ্য করতে থাকো। তাহলে কি হলো? হি প্লেস সে খেলে, সে কি খেলে? আমি কি দিয়ে প্রশ্ন করলাম? আনসার হয়ে গেল ফুটবল, তাই আমি ফুটবলকে অবজেক্ট হিসেবে নির্বাচন করলাম। 2 নম্বর উদাহরণ দিচ্ছি। 2 নম্বর উদাহরণ কি দিলাম? দে THEY দে, হেল্প HELP হেল্প, দে হেল্প মি তারা আমাকে সাহায্য করে, ফুল স্টপ। তাহলে দেখো এখানে দেটা কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল, হেল্প হয়ে গেল কি ভার্ব, মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ। তাহলে দে হেল্প তারা সাহায্য করে, তারা কাকে সাহায্য করে? না আমাকে সাহায্য করে। তাহলে এটাকে আমি কি প্রশ্ন করেছিলাম? তিনি কি খেলেন, কি করেছিলাম বাংলাতে কি, আর ইংরেজিতে হলে WHAT হোয়াট দিয়ে প্রশ্ন করেছিলাম। তার আনসার বেরিয়েছিল ফুটবল। এবং দ্বিতীয় নাম্বার উদাহরণ আমি কি বলেছি? দে হেল্প মি তারা আমাকে সাহায্য করে। সুতরাং দেটা হলো সাবজেক্ট, হেল্প মানে সাহায্য করা, ভার্ব মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ, আর মি হলো অবজেক্ট বা কর্ম। তাহলে কি হয়ে গেল? না দে হেল্প তারা সাহায্য করে, তারা কাকে সাহায্য করে? না মি বা আমাকে সাহায্য করে। সুতরাং মিটা হয়ে গেল অবজেক্ট। হেল্পটাকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম? কাকে। বাংলাতে প্রশ্ন করেছি আমি কাকে দিয়ে, আর ইংরেজিতে প্রশ্ন করেছি WHOM হুম দিয়ে। সুতরাং আমি কি বলেছিলাম এর আগে সূত্রে যে একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবেই তা অবজেক্ট বা কর্ম। আর ইংরেজি যদি প্রশ্ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে উত্তর কিরকম আসবে? WHAT হোয়াট WHOM হুম, অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের ভেতরে কি বা কাকে দিয়ে অথবা ইংরেজিতে প্রকাশ করলে WHAT হোয়াট WHOM হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট বা কর্ম। সুতরাং এখানে ফুটবলটা কি হলো? এখানে ফুটবলটা হলো ডি ফুল স্টপ ও, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর এখানে মিটা কি হলো? না মিটা হলো আই ফুল স্টপ ও, অর্থাৎ সরি হ্যাঁ আই ফুল স্টপ ও, অর্থাৎ
ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ এখানে ফুটবলকে বললাম ডি ফুল স্টপ অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট, আর মিকে বললাম আই ফুল স্টপ অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট। তাই সাধারণত কি হয়ে যায়, সাধারণত ডাইরেক্ট অবজেক্ট যেগুলো হয়, প্রত্যক্ষ যেগুলো কর্ম হয়, সেই ডাইরেক্ট অবজেক্ট সাধারণত বস্তুবাচক হয়, আর যেগুলো ইনডাইরেক্ট অবজেক্ট হয় সেগুলো সাধারণত প্রাণীবাচক হয়। অর্থাৎ যেগুলো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ কর্ম সেগুলো হয় সাধারণত বস্তুবাচক, এবং যেগুলো ইনডাইরেক্ট অবজেক্ট বা পরোক্ষ কর্ম সেগুলো হয় প্রাণীবাচক। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। আমি আরো দেখাচ্ছি তোমাদেরকে, লক্ষ্য করতে থাকো তোমরা। তাহলে আমাদের সূত্রে মিলে গেল যে আমাদের সূত্র হয়ে গেল সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের আজকে 2 নম্বরের সূত্র। নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। সুতরাং ডি ফুল স্টপ অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট, ডি ফুল স্টপ সংক্ষেপে লিখলাম ডাইরেক্ট অবজেক্ট, আর এখানে লিখলাম আই ফুল স্টপ অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ আমি কিভাবে ভাবলাম, যেমন দেখো 1 নম্বরে এ পেন একটি কলম, এটি হলো ডাইরেক্ট অবজেক্ট, মানে পেনটার কোনো অস্তিত্ব নেই, মানে পেন এ পেন একটি কলম, এটা হলো একটা বস্তু, এটা একটা বস্তুকে নির্দেশ করছে, সুতরাং এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। আবার এখানে আমি লিখলাম 1 নম্বরে এমি মি মানে আমাকে, অর্থাৎ এই মিটা কোনো মানুষের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, ওয়ার্ডটাকে কোনো মানুষের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, মি মানে আমাকে, অর্থাৎ প্রাণীবাচক। সুতরাং সবসময় মনে রাখবে যে ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ প্রত্যক্ষ কর্ম যেগুলো সেগুলো হচ্ছে সবসময় বস্তুবাচক, আর ইনডাইরেক্ট অবজেক্ট যেগুলো পরোক্ষ কর্ম সেগুলো সবসময় প্রাণীবাচক। যেমন এ পেন হচ্ছে বস্তুবাচক, মি হচ্ছে প্রাণীবাচক। 2 নম্বর হলো দা গীতা অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থ দা গীতা। দা গীতা হলো কি, দা গীতা হলো ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুকে বোঝাচ্ছে। আবার এখানে 2 নম্বর উদাহরণ দিলাম ইউএসআস, অর্থাৎ এটা হলো কি না প্রাণীবাচক অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে বোঝা গেল কি না ডাইরেক্ট অবজেক্ট সবসময় বস্তুবাচক হয়, আর ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় প্রাণীবাচক হয়। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে, এই বিষয়টা কিন্তু তোমাদেরকে ভুললে চলবে না, এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যে সূত্রটা পেলাম সেই সূত্র থেকে আমরা কি শিখলাম, সেই সূত্রে শিখলাম 2 নম্বরের যে সূত্র সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ কর্তা প্লাস প্রধান ক্রিয়াপদ প্লাস কর্ম। অর্থাৎ এখানে আমাদের মূল যে বিষয়বস্তু দাঁড়ালো কি না মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে কোনো একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় এবং সেখানে যদি আমাদের উত্তর আসে তাহলে তাহা হলো অবজেক্ট বা কর্ম। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরেও যদি উত্তর না পাওয়া যায় তবে তা কর্ম নয়, তা অন্য কিছু বটে, বাট সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। এবং মাথায় রাখবে যে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদই হলো একটা কেন্দ্রবিন্দু, যাকে আশ্রয় করে একটা কর্ম বা একটা অবজেক্টকে কিন্তু সেন্টেন্স বা বাক্যের মধ্যে বের করতে হয়। এই বিষয়টা কিন্তু ভুললে চলবে না। তাহলে প্রথমে তোমরা সাবজেক্ট প্রয়োগ করবে, সাবজেক্ট প্রয়োগ করার পর মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ প্রয়োগ করবে, এবং মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ প্রয়োগ করার পর সেই মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদকে বাক্যের মধ্যে প্রশ্ন করে নেবে। বাংলাতে কয়দিঘি কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করবে, অথবা ইংরেজিতে প্রকাশ করলে ডাব্লিউ যেটি হোয়াট অবলিক হুম দিয়ে প্রকাশ করবে। এই ডাব্লিউ যেটি হোয়াট অবলিক হুম অথবা বাংলাতে কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে যায়, উত্তর যদি আসে, উত্তর যদি বের হয়, উত্তর যদি মিলে যায় তাহলে তাহাই হলো অবজেক্ট বা কর্ম। আর যদি উত্তর না মিলে তাহলে তা অবজেক্ট বা কর্ম নয়। আর ওই অবজেক্ট বা কর্মকে তোমরা দুটো ভাগে বিভক্ত করতে পারো, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট প্রত্যক্ষ উক্তি, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা পরোক্ষ উক্তি। ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক, ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ প্রাণীবাচক। ঠিক আছে, সুতরাং এই বিষয়গুলোর ব্যাপারটা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এবং যে সেন্টেন্সের সূত্র, সেই 2 নম্বর সেন্টেন্সের সূত্র, সেই 2 নম্বর সেন্টেন্সের সূত্রে আমি কি লিখেছিলাম, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমি 2 নম্বর সূত্র দিলাম। প্রথম দিনে যে সূত্র আমি দিয়েছিলাম সেই সূত্র আমি কি দিয়েছিলাম, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আমি বলেছিলাম ছোট ছোট বাক্যকে গঠন করো, ছোট ছোট বাক্য গঠন করে প্র্যাকটিস করো। এটা হয়ে গেলে পরে 2 নম্বর সূত্র প্র্যাকটিস করো। 2 নম্বর সূত্রে কি বাড়ালে না, প্রথমে 1 নম্বর সূত্রে দিলে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এবং 2 নম্বর সূত্রে কি দিলে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ একটা অংশ বাড়ালে, কি বাড়ালে না, প্রথম দিনে আমরা শিখেছি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এবং দ্বিতীয় দিনের সূত্রে আমরা কি শিখলাম না সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সুতরাং একটা সেন্টেন্স বা বাক্য থেকে কীভাবে অবজেক্ট বা কর্মকে বের করতে হয় তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে অবজেক্ট বা কর্ম সম্পর্কে, তোমাদের যদি বুঝতে কারো কোনো অসুবিধা হয় বা সমস্যা হয়ে থাকে, তাহলে তোমাদেরকে আমি বলছি যে তোমরা কমেন্ট করে জানাও,
তোমাদের কোন জায়গায় কোন অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না, তোমরা কমেন্ট করে জানাও। যদি তোমাদের কারো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে, অবজেক্টের আরও অন্যান্য কোনো বিষয় সম্পর্কে তোমরা যদি জানতে চাও, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে লিখে পাঠাও যে তোমরা অবজেক্টের কোন জায়গায় বুঝতে পারছো, কোন জায়গায় বুঝতে পারছো না, এবং কোন জায়গাটা আরও তোমাদেরকে যদি প্রয়োজন হয় আমি আবার পুনরায় ভিডিও বানিয়ে তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো যে অবজেক্টের যে জায়গায় তোমাদের কোনো অসুবিধা থাকে, তাহলে আমাকে তোমরা লিখে পাঠাও, কমেন্ট করো এবং জানাও। যাই হোক, আজকে আমি এই বিষয়টুকু তোমাদের কাছে আমি তুলে ধরলাম এবং তোমাদেরকে বলে রাখি, আমার পড়া যদি তোমার কাছে ভালো লাগে, আমার পড়া থেকে তোমরা যদি কোনো অংশে বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করো, কারণ আমি তোমাদের জন্য বিশেষভাবে ভিডিওগুলো বানাচ্ছি। সুতরাং কারো যদি কোনো মন্তব্য থাকে, কারো যদি কোনো কিছু জানার জিজ্ঞাসার ব্যাপার কিছু থাকে, তারপরে কমেন্টের মধ্যে জানাও। আমি সেই কমেন্টের মধ্যে বিচার করে আমি অবশ্যই আবার পুনরায় ভিডিও বানিয়ে দেবো। সুতরাং আজকে আমি আর বিশেষ কিছু বলছি না, আমি আজকে এখানেই আমি আমার ক্লাস শেষ করলাম। যাই হোক, তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।